Hello students, once again welcome to Haldar E-Academy online platform. আমরা পড়ছি ইলিয়াস নবম শ্রেণীর তৃতীয় যে গল্প ইলিয়াস, যেটা লিখেছেন হচ্ছে লিও টলস্টয়। তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ইলিয়াসকে কেন্দ্র করে সমগ্র আজকের যে গল্পটা সেটা আছে। আমরা দেখেছিলাম যে ইলিয়াসের সামান্য বাবার যে সম্পত্তি, সেই সম্পত্তিটুকুনি নিয়ে কিন্তু সে তার জীবন শুরু করে এবং সে এবং তার যে স্ত্রী শামসেমাগি তারা দুজন মিলে কঠোর পরিশ্রম করে। সকলের আগে ঘুম থেকে ওঠে এবং সকলের পরে ঘুমোতে যায়। এইভাবে কঠোর পরিশ্রম করার ফলে কিন্তু তাদের সম্পত্তি ধীরে ধীরে বাড়তে থাকে, অবস্থার উন্নতি হতে থাকে। তাদের ছেলেমেয়েরাও কিন্তু তাদের কাজে সাহায্য করে এবং আমরা দেখতে পেলাম তারপরে তার কিভাবে সম্পত্তি বাড়তে থাকলো। এইভাবেই যখন আস্তে আস্তে বাড়তে থাকলো তখন কিন্তু হঠাৎ করেই কি হলো, তার থেকেও বড় কথা হচ্ছে তার অতিথি বৎসলতা, দূর দূরান্তে তার যে অতিথিদের আপ্যায়ন, সেটা কিন্তু তার যে সুনাম সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো তারপরে আমরা দেখতে পাবো যে হঠাৎ করেই তার বড় ছেলে একটা লড়াই ঝগড়া করতে গিয়ে মারা যায় এবং ছোট ছেলে কি হয় যে এমন একটা ঝগড়াটে বউ পায়, সেই ঝগড়াটে বউকে নিয়ে সে কিন্তু আলাদা হয়ে যায় এবং যেহেতু ছেলেকে সে পার করে দেয় বাড়ি থেকে, তার জন্য কিন্তু কিছু সম্পত্তিও তাকে ভাগ করে দিতে হয়। যেই না এই সম্পত্তি ভাগ বাটোয়ারা শুরু হয়, তারপরেই কিন্তু তার সম্পত্তি ধীরে ধীরে কমতে থাকে। এরপরে একটার পর একটা প্রতিকূলতা চলে আসে, দুর্ভিক্ষ আসে, তারপরে বর্ষার কারণে খড়ের অভাব দেখা যায়, কিরবিজরা আক্রমণ করে। এইভাবেই না কিছুর পর তাদের যে সম্পত্তি সেটা ভাটা হতে শুরু করে এবং তাদের অবস্থার অবনতি ঘটতে থাকে। তো এই পর্যন্ত আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এর পরের টুকুনি থেকে আজকের ক্লাসে পড়বো। তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আমরা বারবারই দেখছিলাম যে ইলিয়াসকে কিন্তু একটার পর একটা প্রতিবন্ধকতা সহ্য করতে হচ্ছিল। প্রথমে ভেড়ার পালে মড়ক এসেছিল, তারপরে হঠাৎ করেই দুর্ভিক্ষ দেখা দেয়, তারপর কিরবিজদের অত্যাচার। এই অবস্থায় কিন্তু তার যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু ধীরে ধীরে অবনতি হতে থাকে। এরপরে দেখবো এরপরে এখান থেকে আমরা পড়বো, আগের দিনের ক্লাসের পর থেকে আমরা আজকে পড়বো। তো বলছে, যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরে জোরও কমতে লাগলো। কি হয়, মানসিকভাবে তুমি যখন স্ট্রং থাকবে, অর্থনৈতিক দিক থেকে যখন তোমার একটা জানো যে একটা অ্যামাউন্ট আছে বা একটা খুব একটা জোর থাকবে, তখন কিন্তু শরীরে তোমার সেই একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস কিন্তু থাকবে। কিন্তু যখনই একটার পর একটা দুর্ঘটনা তোমার সাথে ঘটতে থাকবে, তখন কিন্তু তোমার মানসিক শারীরিক দুটো কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকবে, মানে ভাঙতে থাকবে। তো তার কিন্তু তাই হলো, যখনই তার এই একটার পর একটা ঘটনা তার সাথে ঘটতে লাগলো, তার ছেলে চলে গেল, তারপর ভেড়ার পাড়ে মলক এলো, তার যে পারিবারিক অশান্তি, তার ওপর আবার তার সম্পত্তির অশান্তি, সবকিছু মিলেমিশে কিন্তু তার শরীরের ওপর পুরো কিন্তু আঁচটা এলো এবং বললো যে তো তার এরকম ভাবে তার জোরটাও কিন্তু কমতে থাকলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সব শেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একদম চরমে নেমে গেল। কি হলো, তার এমনই দুর্দশা হলো যে তার কাছে যা যা দামি দামি জিনিসপত্র ছিল, কি কি ছিল না, পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে যে গৃহপালিত পশুগুলো তার একমাত্র সম্বল ছিল, যেগুলো থেকে তার বাবার সম্পত্তি থেকে সে নিজের সম্পত্তি করতে শুরু করেছিল, সেই সম্বলগুলো কিন্তু আস্তে আস্তে খাবারের টানে বিক্রি করতে সে শুরু করলো। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। কি হলো, আসল যে অবস্থা, মানে তার কি অবস্থা হতে পারে, সেই অবস্থাটা বুঝবার আগেই সে কিন্তু একবারে সর্বস্ব হারা, মানে সবকিছু হারিয়ে ফেলতে থাকলো, মানে সবকিছু হারিয়ে ফেললো। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। এর ফলে এমন একটা চরম দুর্দশায় সে পৌঁছে গেল যে অজানা কোনো লোক, জানাশোনা নেই সেরকম লোকের বাড়িতে কাজ করে খেয়ে তাকে কিন্তু জীবনযাপন
কাটাতে হলো। কি ছিল একটা টাইমে তার বাড়িতেই দিনমজুররা কাজ করতো, তার এত চাকর বাকর ছিল, মানে একটা সময় সেই যা কাজ করছে সেই কাজগুলো কিন্তু তারা অন্যজনকে দিয়ে করাতো। কিন্তু এমন তার অবস্থা, ভাগ্যের চাকা এমন ভাবেই ঘুরে গেল, তার পুরো যে সম্পত্তি ছিল বা যা কিছু ছিল সমস্ত কিছু তো চলেই গেল, তার সঙ্গে সঙ্গে তাকে পর্যন্ত দিনমজুরের মতো কাজ করতে হলো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি, মানে তার সম্বল মধ্যে তার স্ত্রী শামসেমাগি, এবং একটা বোঁচকা, মানে যা মানে একটা থলে বলে সেরকম থলে। সেই থলের মধ্যে কি কি ছিল না, লোমের তৈরি কোট, এই লোম, দামি লোম দিয়ে তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আচ্ছা, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে তার সম্বলের মধ্যে কি রইলো, তারপরে এই যে সর্বহারা হয়ে গেল সে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। সে একেবারে এই পোর্শনটা তুলে দেয়, সে একবারে সর্বহারা হয়ে পড়লো। এখানে যার কথা বলা হয়েছে সে কিভাবে সর্বহারা হয়ে পড়লো, এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরের আসে। তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে, বা অরাদি আসে ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে গেল, তখন তোমাদের কিন্তু বলতে হবে যে ইলিয়াস গল্পে ইলিয়াস বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দেওয়ায় তাদের সম্পত্তিতে কিছু টান পড়লো, এবং এর পরে কি হলো না, ভেড়ার পাড়ে মরক লেগে তার অনেক ভেড়া মারা যায়। ঠিক তার পরের বছর আরেক দুর্দশার মানে সম্মুখীন তাকে হতে হয়েছিল। দুর্ভিক্ষের, খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। তার উপর আবার কিরবিদরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে। 70 বছর বয়সে তার শেষ সম্বল পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সর্বশেষে গৃহপালিত পশুগুলি বিক্রি করে সে কিন্তু সর্বহারা হয়ে পড়ে। পুরো জিনিসটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরতে হবে। এই যত তোমরা ইনফরমেশন দিবে লেখাতে, তত বেশি কিন্তু তোমাদের নাম্বারটা আরো বেশি বাড়বে। এই বোঁচকা থেকে অনেক সময় 1 নম্বর প্রশ্ন আসে, যে বোঁচকা, ইলিয়াসের যে বোঁচকা ছিল, সেই বোঁচকার মধ্যে কি কি জিনিস ছিল, তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট এবং জুতো, বুট, এই পর্যন্তই বলবে। আর দ্বিতীয় যে সম্বলটা সেটা হচ্ছে তার শামসেমাগি, তার স্ত্রী। এরপরে বলছে বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার কেউ তখন নেই। মানে তার কি হচ্ছে, তার যে সম্বলটা ছিল, তার 2 পুত্রের মধ্যে তো 1 পুত্র মারা যায়, তার উপর আরেকটা পুত্র, সে তার এত ঝগড়ুটে একটা স্ত্রী পেয়েছিল যে তার স্ত্রীকে নিয়ে এবং বাবার দেওয়া সম্পত্তি নিয়ে কিন্তু বহুত দূরে চলে যায়। এমনই দূরে চলে যায় যে তার বাবা তার সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে পারে না। তারপরে তার যে মেয়ে ছিল, সেই মেয়ে কিন্তু মারা যায়। তো এই মতো সময় তার জীবনে শুধু তার স্ত্রী ছাড়া এবং কয়েকটা জিনিসপত্র ছাড়া আর কোনো কিছুই কিন্তু সম্বল থাকলো না। না তার এত সম্পত্তি, না তার লোকজন, আত্মীয় স্বজন, কোনো কিছুই কিন্তু তার কাছে আর রইলো না। সেই সর্বহারা হয়ে কিন্তু হয়ে পড়লো। এবং বৃদ্ধ যে দম্পতি, বৃদ্ধ এই দম্পতিকে কে সাহায্য করবে তখন? কারণ আমরা প্রত্যেকেই কিন্তু বৃদ্ধ কাউকে বা তাদের কথা জানতেও চায় না, তাদের সঙ্গে কি ঘটছে তাদের প্রতি আমাদের ইন্টারেস্টটা কম থাকে। তাই এই বৃদ্ধ দম্পতিকেও কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে পর্যন্ত এলো না। তাদের আত্মীয় স্বজন তো দূরের কথা, কোনো কেউই কিন্তু, যখন সর্বহারা হয়ে যায় মানুষ, তখন কিন্তু মানুষ সুখের দিনে অনেক বেশি পাশে থাকতে চায়, দুঃখের দিনে নয়। তো আত্মীয় স্বজনরাও কিন্তু মুখ ফিরিয়ে নেয় যখন মানুষ দুঃখের দিনে থাকে। তার জন্য কেউ কিন্তু তাদেরকে সাহায্য করলো না। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। কি না, এখান থেকে প্রশ্ন আসে, কে এই বুড়ো বুড়িকে সাহায্য করবার কথা বা তাদের কথা ভাবনা ভেবেছিল? তখন 1 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে। তো বলতে হবে যে মোহাম্মদ শাহ, তিনি কি করলেন, সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে আর লোকও ভালো। কি হতো, সে প্রচুর ধনী, প্রচুর সম্পত্তি তার, তাও না, আবার একদম যে গরিব, দিন খেতে পায় না, দিন মানে প্রত্যেক দিনের হয়তো যা টাকা ইনকাম করে সেটাই খেয়ে নেয়, সেরকমও কিন্তু নয়। সে হচ্ছে মানে ঠিকঠাক, তার অবস্থার খুবই উন্নতি নয়, আবার খুবই দরিদ্র সেটাও নয়, তবে থাকতো সুখে। সে কিন্তু মানে সুখে থাকতো, তার কোনো কিছু হারানোর ভয় ছিল না, শান্তিতে থাকতো, এবং লোকও ভালো, তার মানসিকতাও কিন্তু ভালো ছিল। ইলিয়াসের অতিথি বৎসরতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল,
অতিথি বৎসলতা মানে ইলিয়াস যেভাবে অতিথিদের আপ্যায়ন করত, তাদের যেভাবে সেবা করত, এই সেবার গুণ কিন্তু সুনাম চারিদিকে ছড়িয়ে গেছিল। এবং সে যেহেতু তার প্রতিবেশী তো এইগুলো কিছুই অজানা ছিল না, সেও কিন্তু এই সমস্ত কিছু স্মরণ করে, মানে তার মনে ছিল এবং সে স্মরণ করতো যে এই যে এত ভালো একটা মানুষ যে এরকম ভাবে অতিথিদের আপ্যায়ন করে খাওয়াতো, পড়াতো, তাদেরকে সেবা করতো, সর্বস্বটুকুনি দিয়ে সেবা করতো, তার হঠাৎ আজ এই দুর্দশা, সে যেন কোনোভাবেই সেটা মেনে নিতে পারছিল না। তখন সে বলল, ইলিয়াসকে তখন বলছে, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো। ইলিয়াসকে তখন সে ভরসার কাজ জোগাচ্ছে। যখন কেউ থাকে না তখন ঈশ্বর আসে মানুষের রূপ ধরে। মোহাম্মদ শাহ ঠিক তাই। ইলিয়াসের জীবনে মোহাম্মদ শাহ কিন্তু সেই ঈশ্বরের দূত হয়ে কিন্তু এলো। সে তখন ইলিয়াসকে বললো যে তুমি আমার বাড়িতে থাকো। তুমি যেখানে, মানে তার এমনই দুর্দশা হয়ে গেছে, বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই, তার নিজের কুটির বলতেও, মানে তার বাড়ি বলতেও সে মানে সেরকম কিছুই ছিল না। বুড়িকেও নিয়ে এসো, অর্থাৎ তার স্ত্রী শামসে মাগি, তাকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোই গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। তোমার যতটা ক্ষমতা, মানে তাকে কোনো চাপ দিয়ে বললো না, তোমার যা ক্ষমতা সেই ক্ষমতা অনুপাতেই তুমি গ্রীষ্মে আমার তরমুজের যে ক্ষেত, যে অর্থাৎ আমরা জানি তরমুজ হচ্ছে গ্রীষ্মের একটা ফল, তো বলছে গ্রীষ্মের যে ফল তরমুজের ক্ষেতে তুমি কাজ করবে এবং শীতকালে কি করবে না আমার গরু এবং ঘোড়াগুলিকে খাওয়াবে। গরু ঘোড়াদের যে খাওয়ানোর ব্যবস্থা, সেই ব্যবস্থার দায়িত্ব তোমার কাঁধে আমি সঁপে দিলাম। শামসে মাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। শামসে মাগিও, তোমরাও যেহেতু এই কাজটা তোমরা খুব ভালো করে জানো, পারবে, তাই শামসে মাগিকেও আমি এই দায়িত্বটা দিলাম যে সে তাদের যে ঘটকিগুলো আছে ঘটকিগুলোর কাছ থেকে দুধ দুইবে এবং তার সঙ্গে কুমিজ তৈরি করবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। তোমরা যা যা খেতে চাও, যা যা পড়তে চাও, বস্ত্র, সমস্ত কিছুর দায়িত্ব আমি নেব। বিনিময়ে তুমি আমার হয়ে এই কাজগুলো করবে। এইভাবে, কারণ কেউই আজকালকার দিনে সেই সময় মানে সবার মধ্যেই তো একটা আত্মসম্মান জ্ঞান থাকে, তাই তাকে শুধুমাত্র খাওয়াবে দাওয়াবে, বিনিময়ে তাকে পরিশ্রম দেবে না। তার যেন কোথাও এটা মনে না হয় ইলিয়াসে যে তাকে মানে ভিক্ষা বা অন্য কিছু দান হিসেবে তাকে দিচ্ছে। সে তার কর্ম পরিশ্রম করেই কিন্তু খাবারটা খাচ্ছে, সেই অনুভূতিটা যেন হয়, সেই সম্মান যেন সে পায়, তার জন্য কিন্তু মোহাম্মদ শাহ তার কাছে এই প্রস্তাবটা রেখেছিল। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব, এছাড়া যদি কোনো কিছু লাগে বলবে, তাও দেবো। আর খাওয়া পড়া ছাড়াও যদি তোমাদের আনুষঙ্গিক আরো কিছু লাগে, সেইগুলোও আমি তোমাদেরকে সব দেবো। তাহলে মোহাম্মদ শাহর ক্যারেক্টারটা এখানে আমরা বুঝতে পারছি। সে কিন্তু তাদের এই দুঃসময়ে পাশে থাকলো, দেবদূতের মতো এলো, তার সঙ্গে সঙ্গে তাদেরকে কাজ দিল, যে কাজ, মানে একটা মানুষ কাজ ছাড়াও যেমন বাঁচতে পারে না, এই মানসিকতা তার মধ্যে ছিল বলেই তাকে কাজ দিল, কাজ করার বিনিময়ে তাদের খাবার দাবার সমস্ত কিছুর দায়িত্ব সে গ্রহণ করলো। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস এই সময়ে যেখানে তার পাশে কেউ নেই, নিজের ছেলে পর্যন্ত নেই, সেই প্রতিবেশী তাকে যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিল, তাই প্রতিবেশীকেও কিন্তু সে তখন ধন্যবাদ জ্ঞাপন করলো, কারণ এই দুঃসময়ে পাশে থাকার সাহস কিন্তু সে পেয়েছে। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। যে ভাড়াটে মজুররা একসময় ইলিয়াসের বাড়িতে কাজ করত, বিনিময়ে পয়সা পেত, সেই ভাড়াটে মজুরের কাজে, মানে ভাগ্যের চাকা এমন ভাবে ঘুরে গেল যে আজকে তাকে ভাড়াটে মজুরের মতোই কিন্তু কাজ করে খেতে হচ্ছে মোহাম্মদ শাহর বাড়িতে। প্রথমে বেশ কষ্ট হতো, অর্থাৎ তাদের কষ্টটা হবে, কারণ যে কাজগুলো তারা কোনোদিনও করেনি, আস্তে আস্তে যে অভ্যাস তাদের মধ্যে থেকে চলে যায়, একটা সময় সে এবং তার স্ত্রী কঠোর পরিশ্রম করলেও যখন তাদের অবস্থার উন্নতি ঘটতে থাকে, তখন কিন্তু ভাড়াটে মজুর দিয়ে তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করাতো। তবুও পরিশ্রম তো করতোই, কিন্তু যে কাজগুলো একসময় তারা করতো সেগুলো ভাড়াটে মজুর দিয়ে করতো। কিন্তু ভাগ্যের চাকার ঘুরে যাওয়ার ফলে তাদেরকে আবার সেই একই কাজে কিন্তু ফিরে যেতে হচ্ছে। তারা প্রথম কষ্ট হতো, কারণ এই কাজগুলো বয়স হয়েছে তার, এতটা খেটে খুঁটে করার মতো তার সামর্থ্য নেই। তাই আমরা যখন নতুন কোনো
কিছু গ্রহণ করি, সেই গ্রহণ করতেও কিন্তু আমাদের টাইম লাগে। যখন নতুন জুতো পরি, সেই জুতোটা আমাদের পাটা ফিক্সড হতেও যেমন টাইম লাগে, একটা সময় লাগে যে কোনো নতুন জিনিসে, ঠিক তারও নতুন কোনো কাজে নিজেকে খাপ খাওয়াতে কিন্তু একটু সময় লাগলো, কষ্টও হতো, কিন্তু ক্রমে ক্রমেই সব সয়ে গেল। কি হলো, আস্তে আস্তে সে এই বিষয়গুলোতে ধাতস্থ হতে শুরু করলো। যতটা পারতো কাজ করতো আর থাকতো, সে যত পারতো, মানে মোহাম্মদ শাহ তাকে যতক্ষণে করতে বলেছে কি সে তার থেকেও বেশি কিন্তু কাজ করতো। মানে কাজের যে একটা পরিমাপ নেই, মানে বাঁধা ধরা নেই, তাকে দেখলেই বোঝাতো যে সে শুধুমাত্র যে টাকার বিনিময়ে বা খাওয়ার বিনিময়ে কাজ করছে তা না, তার কাজ করতে ভালোবাসতো। সে কাজ করতে ভালোবাসতো বলেই কিন্তু কাজ করতো। এবং মোহাম্মদ শাহ যে কাজ দিয়েছিল সেই কাজ তো করতোই, উপরন্তি আরো বিশেষ কাজ যেগুলো তার মোটামুটি সাধ্যের মধ্যে ছিল, সেই কাজগুলো কিন্তু সে করে দিত। মানে যতটা পারতো সে তার ক্ষমতা অনুপাতে ততটা বেশি কিন্তু কঠোর পরিশ্রম করতে শুরু করলো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। কি হলো, বুড়ো বুড়িরা কি মোহাম্মদ শাহ লাভ হলো, তার কারণ হচ্ছে তারা একটা সময় মনিব ছিল বলে তারা যে যে কাজগুলো তাকে দিয়েছে মোহাম্মদ শাহ, সেই কাজগুলো তারা করাতো। মানে সেই কাজগুলো সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাই কিন্তু মোহাম্মদ শাহর কাজের ক্ষেত্রে ফলে গেল, মানে সেই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগলো তার। তাই যে কোনো একটা নতুন ছেলেকে কোনো কাজ দিলে সে যতটা গুছিয়ে কাজটা করতে না পারবে, তাদেরকে দিলে, মানে বুড়ো এবং বুড়ি তারা, ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী, তাদেরকে দিলে কিন্তু তারা সেই কাজটা গুছিয়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবে। তার জন্য কিন্তু তার সেই জায়গাটায় লাভ হলো, সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তারা অলসও ছিল না, তাদের যা সাধ্যমতো ছিল, তাদের যা কাজ করার ক্ষমতা ছিল, সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু তারা কাজ করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর কিন্তু দুঃখ হতো। এই মানুষ দুটোকে দেখে, এত কঠোর পরিশ্রম করছে এই মানুষ দুটোকে দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতে শুরু করলো। কারণ একটা সময় সে তার সুখের রাজত্বে বাস করত, সে এত ক্ষমতা, এত ধনী মানুষ ছিল যে এত, মানে প্রচুর ভাড়াটে মজুরকে দিয়ে তো খাটাতোই, তার সঙ্গে সঙ্গে নিজে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকেও প্রয়োগ করত। কিন্তু ভাগ্যের চাকা এমন ভাবে ঘুরে গেল যে তাকে মানে শেষমেশ, মানে দরিদ্রর থেকেও নিচু হয়ে কাজ করতে তাকে বাধ্য হলো। তো দেখো, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, বলি এখানে যেটা আমি পড়ালাম যে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি গাছ দিল, তখন কিন্তু তোমাদেরকে লিখতে হবে মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করার কাজ এবং শীতকালে গরু এবং ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। তারপরে আরেকটা কোশ্চেন আসে এখান থেকে যে ক্রমে ক্রমে সব সয়ে গেল। ক্রমে ক্রমে সয়ে যাওয়ার কারণ, কাদের কি সয়ে গেল, তখন বলতে হবে যে অবস্থার অবনতির জন্য বৃদ্ধ ইলিয়াস এবং তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম প্রথম তার কাজে অসুবিধা হলেও ক্রমে তা কিন্তু সে ধাতস্থ হতে শুরু করলো। আরেকটা কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে এই যে ইলিয়াসের অতিথি বৎসরতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। এখান থেকে প্রশ্ন আসে, কার কথা বলা হয়েছে, সে কি করেছিল, ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল, এটা 5 নম্বরের প্রশ্ন আসে। তখন তোমাদেরকে বলতে হবে যে ইলিয়াস গল্পে উল্লিখিত অংশে ইলিয়াসের যে প্রতিবেশী মোহাম্মদ শাহর কথা কিন্তু এখানে বলা হয়েছে। মোহাম্মদ শাহ নিজে ধনী না হলেও তার অভাব ছিল না কোনো কিছুই। প্রতিবেশীদের মধ্যে সেই প্রথম থেকে ইলিয়াসের সম্পর্কে অবগত ছিল। ইলিয়াসের এমন অবস্থা দেখে সে অত্যন্ত ব্যথিত হয়। এমন বিপদের সময়ও মানে প্রতিবেশী হয়ে ইলিয়াসের পাশে সে দাঁড়ায়। ইলিয়াস এবং তার স্ত্রীকে নিজের বাড়িতে এসে সে থাকতে বলে এবং তার সঙ্গে সঙ্গে ইলিয়াসকে কাজও দেয়, বিনিময়ে তাদের খাওয়া পড়া সব কিছুর কিন্তু দায়িত্ব দেয়। এবং লাস্ট যে প্রশ্নটা বললাম, সেই প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখবে যে মোহাম্মদ শাহর এই উদারতার জন্য ইলিয়াস তাকে ধন্যবাদ তো দিয়েছিল, সেও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো থাকলেও তাদের আর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা ছিল না। তারা দুজনে একসাথে ঘুম থেকে উঠতো, তারপরে
কাজ করতো, সমস্ত কিছু নিজে সমস্ত কিছু করতো, মানে তাদের আর কোনো দুশ্চিন্তার এবং দুঃখের কোনো কিন্তু কিছু ছিল না, তার জন্য তারা তার বাড়িতে এসে কিন্তু শান্তিটা পেয়েছিল। আশা করছি তোমাদের এখান থেকে কোনো অসুবিধা নেই। ইলিয়াসের যে অবস্থার কথা তোমাদেরকে বললাম, ইলিয়াসের যে চরিত্রটা এখানে ফুটে উঠছে, ইলিয়াস ঠিক রিজিড নয়, ইলিয়াস অনেকটা ফ্লেক্সিবল, কারণ সে তার অবস্থার অবনতি ঘটলেও তার এই হেয়টা নেই যে সেই কাজটাকে সে ছোট বড় এভাবে ভাগ করবে। তা আমরা দেখতে পাচ্ছি তাকে যে কাজই দেওয়া হচ্ছে সে কিন্তু সুষ্ঠুভাবে পালন করছে। তো ইলিয়াসের চরিত্রে এই নবনীয়তা ভাব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি এখানে এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো।